হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 14। এপিসোডের শুরুতে হেইন আর বেখেনুর হানিমুনের 3 বছর আগেকার দৃশ্য দেখানো হয়। হেইন জার্মানিতে পার্কের মধ্যে থাকা একটা কবরস্থান ঘুরছিল। বেখেনু বলে, হানিমুনে কেউ কবরস্থানে আসে, তুমিই একমাত্র ইউনিক। হেইন বলে, মৃত্যুর পর পাহাড়ের উপর, সমুদ্রে এইসব জায়গায় কেন যাবার দরকার, সকলের মাঝে থাকতে ক্ষতি কি? এই কবরস্থানটা পার্কের মধ্যে, তাই আমার ভালো লাগে। আপনজনদের কাছে থাকতে মৃত্যুর পরে ক্ষতি কি? হেইন হঠাৎ দেখে একটা বৃদ্ধ লোক কবরে ফুল দিচ্ছে। বেখেনুকে বলে, ওদিকে দেখো, ওই দাদুকে দেখে মনে হচ্ছে ওনার ওয়াইফ মারা যাওয়ার পর প্রতিদিন তার কবরে ফুল দিতে আসে। বেখেনু সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পায় না। হেইন বলে, যেমনটা টিভিতে দেখায় না সেই রকম। বেখেনু বলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? এবার হেইন সেদিকে তাকিয়ে সেও কিছু দেখতে পায় না। বেখেনু বলে, তুমি যদিও বা আমার আগে মারা যাও, আমি কিন্তু তোমাকে ফুল দিতে আসতে পারবো না। হেইন বলে, কেন পারবে না? বেখেনু বলে, এমন যদি কখনো হয় তো তার পর দিনই আমি তোমার কাছেই যাব। হেইন হাসে। বেখেনু বলে, সত্যি, তোমায় ছাড়া বাঁচা অসম্ভব। এবার হেইনের গলায় শুনি আর তাদের দুজনের কিছু একসাথে দৃশ্য দেখি। আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলো জোর করে ধরে রাখতে চাই, প্রার্থনা করি সব সময় যেন আনন্দেই ভরা থাক, কিন্তু আমরা জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে আসছে। তাই আনন্দের মুহূর্তে করা প্রমিসগুলো আমরা ভবিষ্যতে রাখতে পারি না। ভবিষ্যতের কালো অন্ধকার মেঘ সেই খুশির জাদু মুহূর্তগুলোর উপর এসে পড়ে, চারিদিক অন্ধকার হয়ে যায়। সেই খারাপ সময় দাঁড়িয়েও আমার মাথায় একটা কথাই ঘুরতে থাকে, আমি অনেক খারাপ মুহূর্ত কাটাচ্ছি, কিন্তু আমার সঙ্গে তো তুমি আছো। এই ভাবনাটাই আমাকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। যত কঠিন সিদ্ধান্তই নিতে হোক, এই ভাবনাটা আমাকে সাহায্য করে। আবার প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়। অপারেশনের পর হেইনের মেমোরি লস হবে, তাই হেইন অপারেশন করাতে চায় না। বেখেনু বলে, তোমাকে বাঁচতেই হবে হেইন। আবার হেইনের কথাই শুনি, সেই মুহূর্তে আমাদের কোনো আইডিয়াই ছিল না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। পুলিশ বিয়ংয়ের মৃতদেহ খুঁজে পায়। উনসাং জার্মানি যাচ্ছিল হেইনের কাছে। শিওল বলে, বেখেনু আছে সেখানে, তোমার যাবার দরকার নেই, সে মরলে মরতে দাও, তোমার যাবার কি আছে? শিওলের কথা শোনে না উনসাং। উনসাং বলে, মৃত্যু পর্যন্ত আমি হেইনকে পাবার চেষ্টা করেই যাব। ভোরবেলায় বেখেনু হেইনকে লুকিয়ে চার্চে যায়। হেইনও বেখেনুর পেছনে পেছনে চার্চে এসে বলে, তাড়াতাড়ি যাতে স্বর্গে যেতে পারি তাই প্রে করছো? বেখেনু বলে, তুমি স্বর্গে যাবে, কিন্তু সেটা এখন নয়, এখন তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে, তাই প্রে করছি। এরপর হেইন বেখেনুকে নিয়ে আসে ল্যাভেন্ডার ফুলের বাগানে। হেইন বলে, এই জায়গাটা তোমার মনে আছে? বেখেনু বলে, হ্যাঁ, তোমার পছন্দের জায়গা, হানিমুনে এসেছিলে, অনেক ফটো তুলেছিলে এখানে, আবার কি তুলতে চাও? হেইন বলে, এখানে পূর্ণিমার চাঁদ, হাওয়া, প্রকৃতি, তোমার সাথে সুন্দর মুহূর্তগুলো অনেক কাটিয়েছি, আমি এগুলো হারিয়ে ফেলবো, তাই আমি সার্জারি করাতে পারবো না। আমি এই মেমোরিগুলো নিয়েই মৃত্যু অবধি বাঁচতে চাই, তাই আমি সার্জারি করাতে পারবো না। এদিকে বমিজা চা খেতে গিয়ে গাড়িতে সব জায়গায় ইয়ংসংকেই দেখতে পায়। বলে, আমি কি পাগল হয়ে গেছি? শপিংয়ে বেরিয়েও সে পৌঁছে যায় বেখেনুর গ্রামে ইয়ংদরিতে। ইয়ংসংয়ের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। চিওল ভূতের মতো তার গাড়ির কাচের ওপর এলে বমিজা চেঁচিয়ে বলে, ভয় পাইয়ে দিলে শয়তান। চিওল বলে, এখানে কি করছো পিসি? বমিজা বলে, তোর জন্য ওয়ালনাট কিনে এনেছি, তুই পছন্দ করিস তো? চিওল বলে, আমি? ইয়ংসং বেরিয়ে এসে বমিজাকে চা খাওয়ার জন্য ইনভাইট করে। চিওল তো এদের মাঝেও ঢুকে পড়ে। এরা সকলে চা খেতে বসলে ইয়ংসং যাই কথা বমিজাকে বলে, চিওল তাদের মাঝে ঢুকে পড়ে, বমিজাকে কোনো কথা বলতেই দেয় না। চিওলের ফোন আসে, তার মা বাবা সেখানে এসেছিল, তাই সে সেখানেই যায় দৌড়ে। বমিজাও যাচ্ছিল। ইয়ংসং বলে, আবার আসবেন। এটা শুনে তো বমিজার চারিদিকে বাটারফ্লাই উঠতে থাকে। হেইনের ফ্যামিলি, বেখেনুর ফ্যামিলি সকলেই খুবই টেনশন করে হেইনকে কিভাবে সার্জারিতে মানাবে। এই বলে সকলেই ডিসিশন নেয় হেইনকে খুবই বকাবকি করব, তাহলেই সে মেনে যাবে। এদিকে ভিডিও কল স্টার্ট হলে সকলেই একে একে হেইনের সাথে কথা বলতে যায়, কিন্তু তাদের সকলেরই গলা ভারী হয়ে যায়। কেউই আর ঠিক করে কথা বলতে পারে না। সবাই বকাবকি করব বললেও তারা কেউই তাকে বকতে পারে না। বাবা বলে, জামাই এত কষ্ট করে এই ইমেল এত কিছু ডাক্তারের সাথে যোগাযোগ করেছে, তুমি অপারেশন করিয়ে নাও। বাবার গলা ভারী হয়ে গেলে সে ল্যাপটপটা বন্ধ করে দেয়, কিন্তু হেইন সকলের কথাগুলো শুনতে পায়। সে শোনে সকলেই তার জন্য খুবই চিন্তা করছে আর কাঁদছে। এই কথাগুলো শুনে হেইনেরও কান্না পায়। এদিকে শিওল গ্রামে এসে দাহেকে থ্রেট দেয় আর বলে, ইউএসপি কেবিলটা না দিলে গনুর ক্ষতি করবে। দাহে চেঁচিয়ে বলে, আমার ফ্যামিলির ক্ষতি করতে চাইলে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না, পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। এই কথা তার শাশুড়ি কিম শুন দূর থেকে দাঁড়িয়ে শুনে নেয়। কিম শুন তাদের কাছে এসে বলে, গনুর ঠান্ডা লাগবে, এখানে কেন বেরিয়েছো তোমরা? শিওল বলে, দাহে কেমন সেটা জানো না নিশ্চয়ই? কিম শুন বলে, জানলেও কি করব, আমার ছেলে এদের ছাড়া বাঁচতে পারবে না। গনুকে কোলে নিয়ে কিম শুন সেখান থেকে চলে যায়। এদিকে ডক্টর বেখেনুকে বলে, পেশেন্টরা ভয় পায়, তবে এটা ভালো, হেইনের সব রিপোর্টই ভালো এসেছে, আমরা আশা করি সার্জারি সাকসেসফুল হবেই।
দেখি হেইন চার্চে এসেছে। বেখেনু তাকে খুঁজতে খুঁজতে দেখি চার্চে পৌঁছেছে। চার্চের দেওয়ালে ঝোলা উইশ লিস্ট দেখে সে। হেইন লিখেছে সেখানে, আমি আমার ভালোবাসার মানুষগুলোর স্মৃতি যেন কোনো মতেই ভুলে না যাই। বেখেনু হেইনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদে। হেইন বেখেনুকে ছুঁয়ে বলে, আমি তোমায় চিনতে পারবো না, আমি তোমায় ভুলে যাব কি করে। বেখেনু বলে, তুমি আমায় আবার ভালোবাসবে নতুন করে, আমি তো তোমার ফার্স্ট লাভ, আমাকে দেখলে তোমার হার্টবিট বেড়ে যাবে আবার, আমি ড্রিঙ্ক করলে আবার তোমায় আমাকে কিউট লাগবে, আমরা আবার নতুনভাবে প্রেমে পড়বো, আর তুমি যদি আমাকে ভালো না বাসো আমি কিন্তু তোমার পেছন ছাড়বো না, তোমায় প্রমিস করেছি, কিন্তু প্লিজ 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 মরে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যাবে এই চিন্তাটা আমায় পাগল করে দিচ্ছে। এবার দুজনেই কাঁদে। হেইন বেখেনু রেস্টুরেন্টে আসে। হেইন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে বেখেনুর সামনে কতগুলো মেয়ে বসে বেখেনুকে দেখেই যাচ্ছে। হেইন জেলেসিতে তার চেয়ারটা পা দিয়ে ঠেলতে ঠেলতে তাদের মুখের সামনে গিয়ে বসে। বেখেনুকে উপর থেকে নিচ অবধি কটমটিয়ে দেখতেই থাকে। হেইন বলে, কি করছো? বেখেনু তার দিকে না তাকিয়ে পেপার পড়তে পড়তে বলে, কিছুই না। হেইন বলে তুমি তো খালি পেটে কফি খাও না, আর ইংলিশ নিউজ পেপার, নিজেকে কি স্মার্ট দেখাতে পড়ছো নাকি? আর নিজের জামার হাতাটা এত তুলেছে কেন? এসব কি ইচ্ছা করে করছো? বেখেনু এবার নিউজ পেপারটা রেখে কফি খেতে খেতে বলে, হ্যাঁ ঠিক ধরেছো, তোমাকে দেখানোর জন্যই করছি। এবার হেইন রেগে গিয়ে ও জেলেসিতে একটানা বকতেই থাকে, এক মিনিট এখনও আমরা রিম্যারেজ করিনি, এখনই তুমি এইসব করছো? আমাকে বিয়ে করবে আর অন্য মেয়েদের ইমপ্রেস করবে? আমাকে বিয়ে করতে হলে তাড়াতাড়ি জামার হাতাটা নামাও আর জামার বোতামটা লাগাও তাড়াতাড়ি। বেখেনু হেইনের দিকে তাকিয়ে বলে, করবো না। হেইন বলে, কেন? বেখেনু বলে, আমি তো তোমার জীবনের সবচেয়ে বড় ওয়েস্ট, তাই আমাকে ছেড়ে চলে যাবে তাই না? বেখেনু এবার উঠে দাঁড়িয়ে বলে, আমি খাবার আনতে যাচ্ছি। বেখেনু উঠে যেতে থাকলে সমস্ত মেয়েরা তাকে দেখতেই থাকে। হেইন তো জেলেসিতে একবার তার চেয়ার থেকে ওঠে আর বসে, এভাবেই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে। এদিকে দূর থেকে হেইন ও বেখেনুকে দেখে উনসাং জেলেস হয়। বেখেনুর ফ্রেন্ড বেখেনুকে বলে পিয়ংয়ের বডি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলে পিয়ং ছাড়া যার ব্লাড গাড়িতে পাওয়া গেছে সে জার্মানিতে গেছে। অন্য অফিসার বলে তবে আমাদের ইন্টারপোলের সাহায্য নিতে হবে। শিওল আর গ্রেস কথা বলে। শিওল বলে দাহেকে সামলাতে জুনহুকে ডেকে পাঠাতে হবে। গ্রেস বলে, ও তবে কয়েকজনকে যে আপনি জার্মানিতে পাঠিয়েছেন তাহলে কি করতে? গ্রেসকে কিছু না বললেও শিওলের মুখ চোখ দেখে গ্রেস সমস্ত কিছু বুঝে যায়। গ্রেস এই প্রথম কারোর জন্য অস্থির হচ্ছে। এই ড্রামাতে প্রথম দেখানো হচ্ছে গ্রেস কারোর জন্য অস্থির হচ্ছে। সে হেইনের জন্য টেনশন করে। বাথরুমে এসে সে বলবো কি বলবো না বারবার নিজেকে প্রশ্ন করে আর নিজের পাসবুকটা দেখতে থাকে। শেষে সে বেখেনুকে ফোন করে বলে, সব ঠিক আছে তো ওখানে? বেখেনু বলে, হ্যাঁ। গ্রেস বলে, ও সেফ থেকে বাড়ি ফিরে এসো কেমন, এই বলে সে ফোনটা কেটে দেয়। বেখেনু প্রথমে তো কিছু বুঝতে পারে না, তারপর দোকান থেকে বেরিয়ে যায় গাড়িটার কাছে গিয়ে দেখে একটা ট্রাক সেটাকে ধাক্কা মেরে পিষে দিচ্ছে। বেখেনু প্রথমে তো অ্যাক্সিডেন্টটা দেখে শক হয়ে যায়, তারপরে হেইনের নাম চিৎকার করতে করতে গাড়িটার দিকে যায়, দেখে সে গাড়িটাতে আগুন লেগে গিয়েছে। সেই ধোঁয়ার মধ্যে হেইনের নাম চিৎকার করতে করতে গাড়ির কাছে ধাক্কা মারতে থাকে। গাড়ির দরজা না খুললে বেখেনু সেটাতে নিজের কোনো খেয়াল না করেই সেই কাচের মধ্যে ধাক্কা মারতে থাকে। ধাক্কা মারতে মারতে এক সময় গাড়ির কাচটাই ফাটিয়ে ফেলে। ঠিক সেই সময় হেইন তাকে ডাক দেয়। বেখেনু পিছনে ফিরে দেখে হেইন দূরে দাঁড়িয়ে তাকে ডাক দিচ্ছে। বেখেনু হেইনের কাছে দৌড়ে যায়, তার কাছে গিয়ে অঝরে কাঁদতে থাকে। হেইন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হেইন বেখেনুর হাতটা দেখে, সেটাতে অঝরে রক্ত পড়ছে। প্রথমে বেখেনু হেইনকে জড়িয়ে কাঁদতে থাকে, তারপর বেখেনু হেইনের পায়ের কাছে নিচে বসে পড়ে অঝরে কাঁদতে থাকে। বেখেনুর কান্না হেইনও থামাতে পারে না। বেখেনু কেবল বলতে থাকে, আমি ভাবলাম তুমি মারা গিয়েছো, আমি ভাবলাম তুমি মারা গিয়েছো। বেখেনুর হসপিটালে ট্রিটমেন্ট হয়। হেইন বলে, এমন পাগলের মতো বিহেভ করছিলে কেন? বেখেনু বলে, আমার চোখের সামনে যা হলো তাই পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম তুমি গাড়ির মধ্যে আছো, তুমি কখন গাড়ি থেকে বেরিয়ে এসেছিলে? হেইন বলে, সেই ছেলেটাকে মনে আছে, সেই 4 লিপস গ্লোভসের ছেলেটা, তাকে দেখলাম তাই সেটা কিনতে বেরিয়েছিলাম। তার মানে লাক, ডেস্টিনি এসব বলে কিছু আছে, সেটা আমাকে আজকে বাঁচিয়ে দিল। আমি মারা গেলেও কি এভাবেই কাঁদবে? বেখেনু বলে, হ্যাঁ, এর থেকেও বেশি কাঁদবো। হেইন বলে, এমন হবে না, তুমি কাঁদলে তোমাকে কেউ হাগ করবে, তোমার সেক্সি লুক, কিউট লুক এগুলো দেখে মেয়েদের লাইন পড়ে যাবে, আমি এসব কিছুই সহ্য করতে পারবো না, তাই আমি সার্জারি করাবো। বেখেনু বাচ্চাদের মতো হেইনের দিকে তাকায় আর বাচ্চাদের মতো গলা করে বলে, সত্যি সত্যি বলছো? হেইন বলে, মেমোরি লস হবে কিন্তু আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না। বেখেনু চোখ দিয়ে জল পড়লে হেইন সেই চোখের জল মুছিয়ে দেয়। বেখেনু তখনই হেইনকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু তোমায় ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তোমায় যে আমি হারাতে পারবো না।
এদিকে চিওল মার্কেটিংয়ের নামে গ্রামের সকলকে রান্না করে দামি দামি জিনিস খাইয়ে দিচ্ছিল। বেখেনুর বাবা এসে দেখে তার দোকানের সমস্ত জিনিস ফাঁকা হয়ে গেছে। তখন তার মনে পড়ে বিয়মজুন তাকে বলেছিল এই ওয়েস্ট পদার্থটা এখানে থাকলে সব যেন তছনছ না করে দেয়, তাই দেখে রাখবেন। বেগদু বলে, আমায় ওয়ার্নিং দিয়েছিল, তবুও কেন আমি ওর কথা শুনলাম না। এদিকে দাহেকে শয়তান জুনহুটা ফোন করে থ্রেট দিচ্ছিল। সকালে চিওল, দাহে, গনুকে নিয়ে একসাথে পার্কে আসে। তারা সকলে একসাথে খুবই মজা করে, খাবার খায় ও নানা রকম রাইডসে চেপে ঘুরে বেড়ায়। হঠাৎ চিওল দেখে দাহে ও গনু সেখানে নেই। চিওল প্রথমে দাহেকে ফোন করে, তার ফোন না পেয়ে চিওল তাকে চারিদিকে খুঁজতে থাকে। শেষে মাইকে অ্যানাউন্সমেন্ট করায়। চিওল কাঁদে, দাহেও কাঁদে। অন্য লোকেরা চিওলকে ওয়েস্ট পদার্থ বললে দাহেই বলে, আমার হাজবেন্ড খুব ভালো, না জেনে কিছু বলবেন না। দাহেই গনুকে নিয়ে দৌড়ায় চিওলের কাছে। এবার চিওলকে দেখতে পেয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। সার্জারির আগের দিন হেইন জার্মানিতে বেরিয়ে তাদের হানিমুনের সমস্ত মুহূর্তগুলো মনে করতে থাকে। এভাবেই বেখেনুর সাথে কাটানো মুহূর্তগুলো সে আরেকবার তার মনের মধ্যে ঝালিয়ে নিতে থাকে। হেইনের সার্জারির আগের রাতে দুজনেই একসাথে হসপিটালে থাকে। দুজনেই হসপিটালের বেডে শুয়ে কথা বলে। হেইন বলে, তুমিও নিশ্চয়ই আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছো। কালকে আমি সব কিছুই ভুলে যাব, তার আগে আমাকে তাড়াতাড়ি বলে ফেলো সব কিছু। বেখেনু বলে, অনেক আছে, কোনগুলো বলবো খুঁজে পাচ্ছি না, তবে এখন নাক ডেকো না, ঘুমিয়ে পড়ো। হেইন উঠে বসে বলে, তাড়াতাড়ি বলে ফেলো। বেখেনু বলে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সারপ্রাইজ দিলাম, তখন বললে এসব কেন করার দরকার, দিয়ে রেগে গেলে। পরের অ্যানিভার্সারিতে কিছুই করলাম না, তাও রেগে গেলে। আমি তো তোমার মনের মধ্যে ঢুকতে পারবো না, এবার থেকে প্লিজ 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 মুড সুইং করা বন্ধ করো। আমি কি করে বুঝবো তোমার মনের মধ্যে কি চলছে? এরপর দুজনের মধ্যে লাবিডাবি ঝগড়া স্টার্ট হয়ে যায়। বেখেনু শেষে বলে, আই লাভ ইউ। তারপরেই হেইন বেখেনুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেখেনু বলে, অনেকবার বলতে চেয়েছি, তাই বলতে পারিনি, তাই এখনই ফাইনালি বললাম। বেখেনু হেইনের হাত ধরে বলে, আমি জানি সার্জারির ডিসিশন নেওয়াটা তোমার পক্ষে কঠিন, কিন্তু এর পরেও আমরা একসাথেই থাকবো। হেইন বেখেনুকে একটা ডায়েরি দিয়ে বলে, এটাতে অনেক কিছু লেখা আছে, সার্জারির পর জ্ঞান ফিরলে এটা আমাকে দিও। বেখেনু পড়তে যাবে। হেইন বলে, এখন নয়, আমি যখন সার্জারিতে ঢুকবো তখন এটা পড়ো। সকালে বেখেনুর মা বাবা চিন্তা করে। হেইনের বাড়িতে তার বাবা দৌড়ে এসে বলে, সেই শামুকটা যেটার খোলস ভেঙে গিয়েছিল সেটা বেঁচে আছে। বমিজা বলে, এটা তো গুড সাইন, হেইনও তাহলে ভালো হয়ে যাবে। সার্জারি রুমে ঢুকতে গিয়ে বারবার সে বেখেনুর হাত ধরে বলে, আমার চোখ খোলা অবধি এখানেই থাকবে, কোথাও যেও না। বেখেনুও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। হেইন অপারেশনে ঢুকলে বেখেনুর অবস্থা খারাপ হয়ে যায়। এতক্ষণ সে শক্ত ছিল, কিন্তু সে আর পারে না। সে কান্নায় ভেঙে পড়ে, সে নিঃশ্বাস নিতে পারে না, সে কেঁদে কেঁদে নিচে বসে পড়ে। বেখেনু স্ক্রিনে দেখে হেইনের অপারেশন সাকসেসফুল হয়েছে, এখনই তাকে বের করে নিয়ে আসা হবে, এতক্ষণে সে নিঃশ্বাস নিতে পারে। এদিকে হসপিটালে পুলিশ আসে পিয়ংয়ের মার্ডারের অপরাধে বেখেনুকে অ্যারেস্ট করতে। বেখেনুর বিশ্বাস হয় না, তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। বেখেনু চেঁচায়, বলতে থাকে, এটা কিছু ভুল হচ্ছে, আমার ওয়াইফ এক্ষুনি অপারেশন থেকে বেরোবে, একটু থাকতে দিন, তারপরে নিয়ে যাবেন। পুলিশ তার কোনো কথাই শোনে না। অন্য দিক থেকে উনসাং এলে বেখেনু সব খেলাটাই বুঝে যায়। উনসাং তাকে ফাঁসিয়েছে। উনসাং বলে, এখন থেকে হেইনের গার্জিয়ান আমি। একদিক থেকে হেইনকে নিয়ে আসা হচ্ছিল আর অন্য দিক থেকে বেখেনুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সিনটা না খুবই কষ্টের। এদিকে বেখেনুর অ্যারেস্টের খবর টিভিতে দেখালে বেখেনুর পরিবারও দেখে ফেলে। বেখেনুর সমস্ত ফ্রেন্ডসরা প্যানিক করে দৌড়ায়। হেইনের পরিবারও এটা দেখে হসপিটালে ফোন করে। উনসাং সেই ফোনটা ধরে। উনসাং ফোন রিসিভ করে এদেরকে ঘুরে থ্রেট দেয়। বাবা রেগে উনসাংকে গালাগালি দেয়। এদের সকলকে দেশ থেকে বাইরে যাওয়া বন্ধ করিয়ে দিয়েছিল উনসাং। এবার এই জায়গাটা দেখে আমার খুবই দুঃখ লাগে, কান্নাও চলে এসেছে অনেকবার। হেইনের সমস্ত মেমোরিগুলো ধীরে ধীরে তার মন থেকে, কাগজগুলো যেভাবে পুড়ে যায় সেভাবে তার মন থেকে সরে যেতে থাকে। তার জীবনের ভালোবাসা বেখেনুকে সে ধীরে ধীরে তার মন থেকে সরিয়ে ফেলছিল। সত্যিই কি সরিয়ে ফেলছিল তা আগে দেখতে হবে। হেইনের জ্ঞান ফেরে, তখন সে চোখের সামনে কাউকে দেখতে পায়, সেটা উনসাং। উনসাং তো তার সাথে হেসে হেসে কথা বলে। উনসাং বলে, তোমার সার্জারি হয়েছে, তাই কিছু মনে নেই, তুমি আমায় সার্জারির আগে বলেছিলে তোমার জ্ঞান ফিরলে যেন আমি তোমার পাশেই থাকি। কিন্তু হেইন বলে, বেখেনু। এই শয়তান উনসাংটা কোনোদিনই শোধরাবে না, কিন্তু ভালোবাসা যে মাথা খাটিয়ে হয় না। আর একবার হলে জীবনে যে কেউই আসুক, সেই মানুষটা হৃদয়ের এক কোণে সারা জীবন গচ্ছিত থাকবে। এদিকে বেখেনু জেলে থাকলেও হেইনের জন্য ভেবে ভেবে সে অস্থির হয়ে যায়। সে এখানে আর তার মন পড়ে আছে হেইনের কাছে। উনসাং শয়তানটা আবার হেসে বলে,
এই নামটা মনে আছে? হেইন বলে, এই নামটাই কেবল মনে আছে। উনসাং বলে, আমি বেখেনু নই, তোমার নাম হেইন, আমি উনসাং। আর একটা ফটো দেখিয়ে বলে, আমরা কলেজ থেকে একে অপরকে ভালোবাসি। বেখেনু তোমার এক্স হাজব্যান্ড, একদম বাজে লোক, তোমায় অনেক কষ্ট দিয়েছে, তোমাকে বোকা বানিয়েছে, তাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছো। তোমায় স্টকিংও করেছে, জার্মানি পর্যন্ত এসেছিল, তাই এখন ইন্টারপোলের কাছে অ্যারেস্ট হয়েছে এবং একজন মার্ডার সাসপেক্টও। তুমি ভয় পাচ্ছ জানি, সরি, তুমি ওর জন্য অনেক কষ্ট পেয়েছো। এখন আর কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো। আর কোনো এইসব কথা নিয়ে ভেবো না, আমি এখন যাচ্ছি ডক্টরের সাথে কথা বলে আসছি। উনসাং চলে গেলে হেইনের তো কিছুই মাথায় ঢোকে না। এদিকে কদিন পর বেখেনু জেলে থেকে দেখি বছরের প্রথম বরফ পড়ছে। বেখেনু জেল থেকে হেইনের কথা মনে পড়ে, আর হেইন ও জানলার দিকে তাকিয়ে বরফ পড়া দেখে। উনসাং পাশেই থাকে। হেইন বরফের দিকে হাত বাড়ালে দেখে তার হাতের বুমসুটা। সেটা দেখে তার হঠাৎ মনের ভেতরটা কেমন করে ওঠে। হঠাৎ তার চোখ দিয়ে জল পড়ে। তার মনে হয় সে যেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। হেইন বলে, কেন এত কষ্ট হচ্ছে, কার জন্য কষ্ট হচ্ছে? হেইনের মনে না থাকলেও সে তার অজানা কষ্ট পাচ্ছে, আর বেখেনুর মনে থেকে সে জেলে থেকে কষ্ট পাচ্ছে। এইভাবেই তারা দুজনে একে অপরের সাথে একটা বিনা দেখা সুতোতে বেঁধে রয়েছে। এবার পাস্টের দৃশ্য দেখানো হয় সার্জারির আগের দিন। হেইন বেখেনুকে জিজ্ঞাসা করেছিল, তোমার এত ভালো মেমোরি কী করে, তোমার কি করে সব কিছু মনে থাকে? বেখেনু বলেছিল, আমি ছাগল নাকি, আমারও সব মনে থাকে না। এখানে আমি ছাগলের সাথে বুদ্ধির কী সম্পর্ক বুঝতে পারিনি। বেখেনু বলে, কেবল ইম্পর্টেন্ট পার্টটাই মনে রাখার চেষ্টা করি, বা কোনো টেকনিক যেখানে আমি নিজেকেই নিজে বলি এইটা তোমাকে মনে রাখতেই হবে। আর এক্সাম হলে তখন সেটা বলতাম যে আমাকে এটা মনে রাখতেই হবে, তাই মনে পড়ে যেত। হেইনের সার্জারির সময়কার দৃশ্য দেখি। হেইনের অ্যানেস্থেসিয়া স্টার্ট হলে হেইন একটানা বলতেই থাকে, বেখেনু বেখেনু বেখেনু। সব ভুলে গেলেও বেখেনুর নাম যেন আমি না ভুলি, বেখেনু বেখেনু বেখেনু। এভাবেই মেমোরি লস হওয়ার পরেও একটানা তাদের ভালোবাসার সে নামটা সে ভুলতে পারেনি। আর এখানেই এপিসোড 14 শেষ হয়ে যায়। এপিসোড 15-এর জন্য স্টে কানেক্টেড।